আজকে আমি এনটিএ নেটের অন্য আরেকটি কবিতা ফুল ফুটুক না ফুটুক এই কবিতাটি সম্পর্কে আলোচনা করব। কবিতাটি লিখেছেন কবি সুভাষ মুখোপাধ্যায় এবং এই কবিতাটি ফুল ফুটুক কাব্যগ্রন্থের অন্তর্গত। তো এই কবিতাটি আলোচনা করার আগে একটি কথা বলে নিই যে এই কবিতাটি কবি যখন বসে লিখেছেন তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে এবং চারিদিকে ধ্বংসের চিহ্ন। সেই সময় বসে কবি তার এই কবিতাটি লিখেছেন। অন্যদিকে এইদিকে যে এই কবিতাটি লিখেছেন এটির একটু সারসংক্ষেপ নয়, সারমর্মটি আমি বলে নিই, তাহলে কবিতার বিষয়টি পরিষ্কার হবে। কবি এই কবিতাটিতে লিখেছেন যে সমস্ত ধ্বংস হয়ে গিয়েছে এই যুদ্ধের ফলে, সেই সমস্ত ধ্বংস নিয়ে বসে থাকলে তো আর জীবন কাটবে না। সেই সমস্ত ধ্বংস নিয়ে যদি বসে থাকা যায় তাহলে জীবনে শুধু দুঃখই পাওয়া যাবে, জীবনে আনন্দ আসবে না, জীবনে চলার গতি থেমে যাবে। তাই জীবনটাকে দুঃখ কষ্টের মধ্য দিয়ে না নিয়ে গিয়ে ফুল ফুটুক আর নাই ফুটুক বসন্তের অনুভূতিটা কিন্তু আনতে হবে। অপরদিকে যদি আমরা দেখি ইংরেজি সাহিত্যে টি.এস. এলিয়ট তার দি ওয়েস্টল্যান্ড যে কাব্যগ্রন্থটি আছে এবং সেই নামে কবিতাটিও আছে, তো তোমরা যদি দেখো সেই কবিতাটিতে কবি কিন্তু সেই যে শূন্যতা, হাহাকার এবং বিশ্বযুদ্ধের পরে যে মানুষের একটি দুর্দশা, সেই সমস্ত বিষয়ই কিন্তু তিনি তার কাব্যে তুলে ধরেছেন। কিন্তু এইদিকে বাংলা সাহিত্যে সুভাষ মুখোপাধ্যায় কিন্তু সেই সমস্ত যে মর্মান্তিক ঘটনা, সেই সমস্ত ঘটনা থেকে উঠে আসার প্রেরণাই কিন্তু এই ফুল ফুটুক না ফুটুক কবিতাটিতে কিন্তু কবি দিয়েছেন। তো যদি এই কবিতাটির বিশ্লেষণ করা যায় তাহলে দেখা যাবে কবিতাটিতে দুটি চিত্র কিন্তু রয়েছে। তো যে কোনো লেখা পড়ার আগে কিন্তু একটি বিষয় জেনে নেওয়া ভালো যে কবি বা লেখক যখন লেখেন তখন তার যেই লেখা, সেই লেখাতে একটি স্তবকের পরিবর্তন হয় বা একটি প্যারার পরিবর্তন হয়। সেই প্যারা বা স্তবকের যে পরিবর্তন, সেই প্যারা বা স্তবকের পরিবর্তন কিন্তু কবি বা লেখক এমনিতেই করেন না। যখন কবি বা লেখকের চিন্তাধারার একটি পরিবর্তন আসে তখনই কিন্তু তিনি প্যারা বা স্তবকটিকে চেঞ্জ করেন। তো আজকে আমরা এই ফুল ফুটুক না ফুটুক কবিতাটি সম্পর্কে আলোচনা করব। আশা করি যতটুকু আমি বলেছি তোমাদের মোটামুটি একটি ধারণা চলে এসেছে যে ফুল ফুটুক বা না ফুটুক কবিতাটির মধ্যে কী বিষয়বস্তু রয়েছে। তো দেখে নেওয়া যাক ফুল ফুটুক না ফুটুক কবিতাটি। কবি প্রথমেই শুরু করেছেন ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। কবি কেন এই কথা বলছেন যে ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত? দেখো, বসন্তকালে কিন্তু ফুল ফোটেই, একদিকে না হয় অন্যদিকে ফুল কিন্তু ফোটেই, কিন্তু কবি বলছেন যে আজ বসন্ত, অপরদিকে কিন্তু আবার অন্য কথা বলছেন যে ফুল ফুটুক বা না ফুটুক। কেন? কবি এখানে বলতে চাইছেন যে এই যে বিশ্বযুদ্ধের যে অবসান হয়েছে এবং যে সমস্ত ধ্বংস হয়ে গিয়েছে সেই সমস্ত বিষয় তো আর মনে রাখা যায় না। সেই সমস্ত বিষয় যদি মনে রেখে জীবন চালাতে যাওয়া যায় তাহলে শুধু দুঃখ কষ্টে জীবন ভারাক্রান্ত হয়ে পড়বে। তাই কবি বলছেন যে ফুল ফুটুক আর না ফুটুক আজ কিন্তু বসন্ত। তারপর কবি বলছেন শান বাঁধানো ফুটপাথে, অর্থাৎ শান বাঁধানো যে পাকা ফুটপাথ রয়েছে সেই ফুটপাথে পাথরে পা ডুবিয়ে এক কাঠখোট্টা গাছ, পাথরে পা ডুবিয়ে। আমরা জানি যে পাথরে কিন্তু কখনো গাছ হয় না, পাথরে গাছ হয় না, কিন্তু পাথর কিন্তু কোনো গাছকে চেপে রাখতে পারে, মেরে ফেলতে পারে। কিন্তু সেই যে ছোট্ট গাছটি, সেই ছোট্ট গাছটি কিন্তু পাথরকেও পাশ কাটিয়ে কিন্তু উঠে আসছে উপরে। অর্থাৎ এত বড় একটা যে দুর্ঘটনা বলা যায়, এত বড় একটা যে যুদ্ধ এই পৃথিবীর বুকে হয়ে গিয়েছে, সেই সমস্ত বিষয় রেখে তো আর চলা যায় না। সেই পাথরটিকে যদি আমরা সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ মনে করি, এবং সে কিন্তু মানুষের জীবনকে ঠেসে রাখতে চেয়েছিল কিন্তু পারেনি। এই যে এখানে কবি বলছেন এই যে কাঠখোট্টা গাছ, সে কিন্তু পাথরকেও পাশ কাটিয়ে কিন্তু উপরে চলে এসেছে। অর্থাৎ
কবি এখানে বলতে চেয়েছেন যে যতই দুর্ঘটনা ঘটে যাক মানুষের জীবন কিন্তু থেমে থাকে না, এবং কবি বলছেন যে মানুষের জীবন তার নিজেকে আনন্দের সঙ্গে কাটাতে হবে। সেই সমস্ত পুরনো স্মৃতি মনের মধ্যে বয়ে নিয়ে বেরিয়ে দুঃখ ভোগ করে কোনো লাভ নেই। জীবনটাকে উপভোগ করতে হবে, আনন্দের সঙ্গে বাঁচতে হবে। তাই এর পরবর্তী লাইনে দেখা যায় যে কচি কচি পাতায় পাঁজর ফাটিয়ে হাসছে। সেই ছোট্ট যে কাঠখোট্টা গাছটি যে পাথরকেও পাশ কাটিয়ে চলে এসেছে উপরের দিকে, সে কিন্তু হাসছে। অর্থাৎ সেই ছোট্ট এই যে গাছটি, এই গাছটিও কিন্তু বাঁচতে শিখে গিয়েছে। এত বড় ঝড় ঝান্ডাকেও কিন্তু পাশ কাটিয়ে সে বাঁচার জন্য উঠে এসেছে উপরে। তারপর কবি বলছেন ফুল ফুটুক না ফুটুক আজ কিন্তু বসন্ত। অর্থাৎ ফুল ফুটুক আর নাই বা ফুটুক, অর্থাৎ দুঃখ থাকুক মনে, তবু কিন্তু বসন্তের মতো করে আমাদের বাঁচতে হবে। তারপর কবি লিখেছেন আলোর চোখে কালো ঠুলি পরিয়ে তারপর খুলে। এখানে আলোর চোখে কালো ঠুলি পরিয়ে অর্থাৎ আমি বলছি যে রাস্তার পাশে যে সমস্ত লাইট ছিল সেই বিশ্বযুদ্ধের সময়, সেই সমস্ত যে রাস্তার লাইট, সেই সমস্ত লাইটে কিন্তু এক ধরনের ঢাকনা দেয়া হতো, কালো ঢাকনা। কারণ সেই সমস্ত আলো যেন ছড়িয়ে না পড়ে, কারণ আলো ছড়িয়ে পড়লে দেখা যাবে মানুষজনকে এবং শত্রুরা এসে আক্রমণ করবে। সেই আক্রমণ কিন্তু রুখতে গিয়েই এই পদ্ধতি, আলোর চোখে কালো ঠুলি পরিয়ে দেওয়া। এরপর মৃত্যুর কোলে মানুষকে শুইয়ে দিয়ে তারপর তুলে, এই যে দুর্ঘটনা হয়ে গিয়েছে, এই যুদ্ধ এই সময় মানুষকে মৃত্যুর কোলে তুলে দিয়েছে এবং তারপর তুলে যে দিনগুলো রাস্তা দিয়ে চলে গেছে যেন না ফেরে। অর্থাৎ কেউ একজন ভাবছে যে এই সমস্ত যে চিত্র, এই সমস্ত যে খুব খারাপ দিনগুলো, এই দিনগুলো যেগুলো চলে গেছে সেইগুলো যেন আর না ফিরে আসে। এখানে আমরা বুঝতে পারছি যে কেউ একজন এই সমস্ত বিষয় নিয়ে ভাবনা করছে, ভাবছে। এরপর গায়ে হলুদ দেওয়া বিকেলে, গায়ে হলুদ মানুষ কখন দেয়? আমরা জানি যে যখন কোনো কারো বিয়ে হয় তখনই কিন্তু আমরা গায়ে হলুদ দেওয়ার ব্যবস্থাটা করি। সেই সময় অর্থাৎ কারো একজনের বিয়ে ঠিক হয়েছিল, সেই সময় দুটো একটা পয়সা পেলে যে হরবলা ছেলেটা কোকিল ডাকতে ডাকতে যেত, তাকে ডেকে নিয়ে গেছে দিনগুলো। এই যে গায়ে হলুদ দেওয়ার যে দিন, সেই বিয়ে ঠিক হওয়ার দিন, সেই বিয়ে হওয়ার সময় একজন ছেলেকে কিন্তু ডেকে নিয়ে গেছে সেই দিনগুলো। সেই ছেলেটি কিন্তু আর ফিরে আসেনি। অর্থাৎ কোনো একজন মেয়ে ভাবছে, এখান থেকে আমরা পরিষ্কার বুঝতে পারি, কারণ মেয়েটির গায়ে হলুদ দেওয়া ছিল এবং অপরদিকে যে হরবোলা ছেলেটি চলে গিয়েছে এবং ডেকে নিয়ে গেছে সেই দিনগুলো, সে কিন্তু আর ফিরে আসেনি। তাই এখানে আমরা বুঝতে পারছি। এরপর লাল কালিতে ছাপা হলদে চিঠির মতো, লাল কালিতে ছাপা হলদে চিঠি বলতে আমরা কি বুঝতে পারি? এখানে কিন্তু আমরা ধরে নিতে পারি যে বিয়ের যে কার্ড হয় সেই কার্ডের কথা কিন্তু কবি এখানে বলছেন। আকাশটাকে মাথায় নিয়ে এ গলির এক কালো কুৎসিত আইবুড়ো মেয়ে রেলিংয়ে বুক চেপে ধরে এই ৭-৫ ভাবছিল। এই স্তবকটি পড়ার পর আমাদের কাছে সমস্ত ধারণাটি পরিষ্কার হয়ে উঠে আসে যে কোনো একটি আইবুড়ো কালো কুৎসিত অর্থাৎ দেখতে খুবই খারাপ সেই মেয়েটি কিন্তু এই সমস্ত ৭-৫ কিন্তু ভাবছিল রেলিংয়ে বুক চেপে ধরে। তো সে এখান থেকে একটু সারমর্ম করি, অর্থাৎ সংক্ষেপে এই বিষয়টি বলি যে এই যে চিত্রটি এতক্ষণ আমি বর্ণনা করলাম, এই বিষয়টি একজন মেয়ে যার নাকি বয়স চলে গিয়েছে, একটি আইবুড়ো মেয়ে যার কথা এখানে বলা হচ্ছে, অর্থাৎ যার বিয়ের বয়স পেরিয়ে যায় তাকেই তো আমরা আইবুড়ো বলি। তো সেই মেয়েটি, কালো কুৎসিত মেয়েটি এই সমস্ত ৭-৫ কিন্তু ভাবছিল রেলিংয়ে বুক চেপে ধরে যে তার যখন বিয়ের দিন ঠিক হয়েছে তখন তার যে প্রেমিক, সেই প্রেমিককে কিন্তু যুদ্ধের জন্য ডেকে নিয়ে যাওয়া হয়েছে এবং সে কিন্তু আর সেখানে ফিরে আসেনি সেই মেয়েটির কাছে। তাই এই সমস্ত বিষয় এই মেয়েটি ভাবছিল। এরপর ঠিক সেই সময়ে চোখের মাথা খেয়ে গায়ে উড়ে এসে বসলো আমরণ পোড়ার মুখ লক্ষ্মী ছাড়া প্রজাপতি। এখান থেকে আরও স্পষ্ট হয়ে ওঠে যে সেই মেয়েটি কিন্তু এগুলো কল্পনায় ভাবছিল এবং যখন সে এই সমস্ত কিছু ভাবছিল তখন তার গায়ে উড়ে এসে বসলো কি? একটি প্রজাপতি। প্রজাপতিটি কি
তার মেয়েটির যে যৌবন, সেই যৌবনের প্রতীক কিন্তু এই প্রজাপতিটিকে ধরা যায়। যখন তার চমক ভাঙলো, তার গায়ে যখন উড়ে বসলো প্রজাপতিটি, তার সেই কল্পনার জগতে কিন্তু বিচ্ছেদ পড়লো এবং সে ফিরে এলো বাস্তবে। তারপর কি? তারপর দরাম করে দরজা বন্ধ হবার শব্দ। কেন? মেয়েটি যখন বাস্তবে ফিরে এসেছে তখন সে ভেতরে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছে। এরপর অন্ধকারে মুখ চাপা দিয়ে দড়ি পাকানো সেই গাছ তখনও হাসছে। প্রথমেই তো বলেছিলাম যে গাছটি একটি বাঁচার প্রতীক, এটি আনন্দের প্রতীক। সেই গাছ জীবনকে যে আনন্দ সহকারে বাঁচবে তার প্রতীক। এখানে মেয়েটির যে অন্তর বা মেয়েটির প্রতীকও এই গাছটিকে হিসেবে ধরা যায়। যে গাছটি কিন্তু পাথরকে ভেদ করেও পাশ কাটিয়ে যখন উঠে এসেছে তখনও সে হাসছে। কেন? সে বাঁচতে শিখে গেছে। সে যে কল্পনা সেই সমস্ত ভুলে গিয়ে তার যে বাঁচার অর্থ সে খুঁজে পেয়েছে। তাই মেয়েটিরও যখন কল্পনা থেকে বিচ্ছেদ ঘটেছে তখন মেয়েটিও কিন্তু তার বাস্তবে ফিরে এসে দরজা বন্ধ করে দিয়েছে এবং ভিতরে গিয়ে মনে মনে কিন্তু সে হাসছে যে কল্পনা নিয়ে তো আর বাঁচা যায় না, বাঁচতে গেলে বাস্তবটাকে নিয়েই বাঁচতে হয়। তো এই কবিতাটিতে আমি যতটুকু বুঝতে পেরেছি তোমাদের সঙ্গে আলোচনা করলাম। বাদবাকি তোমরা একটু আমাকে কমেন্ট করে জানিও কেমন হলো, তোমরা ঠিক বিষয়টি বুঝতে পারলে কি না জানালে খুবই ভালো হবে। বা বিষয়টি কি কথাবার্তার মধ্যে কিছু এলোমেলো রয়ে গেল কি না, তো এই সমস্ত বিষয়। আর একটু চেষ্টা করো, যদি ভিডিওটি ভালো লাগে তো দু একটা লাইক দিয়ে দিও, আর পারলে একটু শেয়ার করে দিও যেন এই সমস্ত ভিডিও অন্য বন্ধু বান্ধবেরাও যেন পেয়ে যায়। তো আজকের এই ভিডিওতে এতটুকুই আলোচনা করার ছিল। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আচ্ছা, আরেকটি বিষয় বলার ছিল, সেটুকু বলে নেই যে আমি এই সমস্ত যে ভিডিওগুলো করছি তো বেশ কিছু পিডিএফ আমার কাছে রয়েছে। আমি এর আগেও কয়েকটি ভিডিও আমি করেছিলাম। তো যাদের নাকি ছোট গল্পের পিডিএফ বা কবিতার পিডিএফ বা অন্যান্য পিডিএফের দরকার, তো তারা একটু কষ্ট করে যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেল কিন্তু একটু জয়েন করে নিতে পারো। WBSSC অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের জন্য এই চ্যানেলটি, এখানে মোটামুটি কিছু পিডিএফ পাবে এবং নেটের যে পিডিএফ রয়েছে এই অপর যে অন্য আরেকটি চ্যানেল, এই চ্যানেলটিতে তোমরা পেয়ে যাবে। টেলিগ্রাম যে অ্যাপ রয়েছে সেই অ্যাপটি ইনস্টল করে এই যে সার্চ বক্স, এই সার্চ বক্সে গিয়ে এরকমভাবে ম্যাক বক্স বাংলা NTA নেট লিখবে, তো লোগো তোমরা দেখতেই পারছো। তো এইভাবে চলে আসবে, তোমরা সেখানে গিয়ে একটু জয়েন করে নিও। তোমাদের যে সমস্ত পিডিএফ দরকার তোমরা সেখানে পেয়ে যাবে। আর যদি না পাও তাহলে আমাকে এই ভিডিওর নিচে একটু কমেন্ট করে দিও যে তোমাদের কোন পিডিএফটি দরকার, তো আমি সেখানে চেষ্টা করব দিয়ে দেওয়ার। তো আজকে এতটুকুই বলার ছিল। তাহলে দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আর ভালো লাগলে একটু জানাবে অবশ্যই। ধন্যবাদ।